আর ঠিক সেই মুহূর্তেই ওই দম্পতি একে অপরের হাত ধরে ট্রেনের দরজা দিয়ে ঝাঁপ দিয়ে দিল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সত্যি নাকি কল্পনাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে কাহিনীটা আমি শোনাবো সেটা অতিরিক্ত চাহিদা সম্পন্ন মানুষদের একটু হলেও টনক নাড়াবে। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। চণ্ডীপুর থেকে রাধামোহনপুর পৌঁছতে এক্সপ্রেস ট্রেনে সময় লাগে প্রায় 3 ঘন্টা। রনিতা গম্ভীর মুখ করে বসে আছে ট্রেনের জানলার ধারে সিটে। আসলে ট্রেনে বাসে চড়তে রনিতার একেবারেই ভালো লাগে না। সৌম্যকেও বেশ কয়েকবার বলেছে একটা গাড়ি কেনার কথা, তবে সৌম্য প্রতিবারই বলে এখন নয়, ব্যবসায় আরেকটু উন্নতি হোক, একটা বাচ্চা কাচ্চা নিই, তারপরে গাড়ি টাড়ি কেনার কথা ভাববো। তবে রনিতা এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা চায় না। এই তো মাত্র 2 বছর বিয়ে হয়েছে, ও লাইফটাকে আরও এনজয় করতে চায়, তারপরে বাচ্চা টাচ্চা প্ল্যান করবে। ও বারবার সৌম্যকে বলে এখন তো ব্যবসা মোটামুটি চলছে, টাকা পয়সাও তো হাতে আছে, তবে একটা গাড়ি কিনে নিলে কীই বা হয়, এখন তো ধার বাকিতেও গাড়ি কেনা যায়, না হয় কিছুটা ধার রেখেই গাড়ি কেনা হবে। তবে সৌম্য এই ধারটার নিতে একেবারেই পছন্দ করে না। ছোটবেলা থেকে অনেক কষ্ট করেই ও মানুষ হয়েছে, আজ এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে নিজের যোগ্যতায়। তাই ও অযথা নিজের বিলাসিতার জন্য ধার বাকি রাখতে চায় না। ও চায় ওদের সন্তান যখন এই পৃথিবীতে আসবে সে যেন কোনো অভাবের সম্মুখীন না হয়। তাই আজ থেকে অর্থ সঞ্চয় করে রাখাটা খুব জরুরি। তবে রনিতা এসব বোঝে না। ওর চাহিদা আস্তে আস্তে যেন বেড়েই চলেছে। আজকেও বাপের বাড়ি থেকে ফেরার সময় কিছুতেই ও ট্রেনে করে আসতে চাইছিল না। বলছিল একটা গাড়ি এবারে কিনতেই হবে, না হলে ও বাপের বাড়িতেই থেকে যাবে। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে সৌম্য ওকে বাড়ি নিয়ে যাচ্ছে। ট্রেনে উঠে ওরা কেউ একে অপরের সঙ্গে কথাই বলছে না, দুজনে দুটো বিপরীত সিটে বসে আছে। ট্রেন চলছে, যাত্রীও অনেক। তবে একটা সময় বড় স্টেশন এসে যাওয়ার পর অনেকটা খালি হয়ে যায় ট্রেনটা, তখন বেশ হাত পা ছড়িয়ে ভালো করে বসা যায়। রনিতাও বেশ হাত পা ছড়িয়ে ভালো করে বসলো। মনটা খুবই ভারাক্রান্ত, মাথাটাও ঝিমঝিম করছে। চা খেতে মন হচ্ছিল, কিন্তু ট্রেনটা এতটাই খালি হয়ে গেছে যে ভেন্ডররা আর চা বিক্রি করতে আসছেই না। আর চোখে সৌম্যর দিকে তাকালো, দেখলো সৌম্য চোখ বুজিয়ে বসে আছে। রনিতা সৌম্যকে আর কোনো রকম ডিস্টার্ব করলো না, নিজেও একটু চোখ বুজিয়ে ঘুমোনোর চেষ্টা করলো। কি যেন একটা বিকট আওয়াজে রনিতার চোখটা খুলে গেল। তারপরে দেখলো গুটি গুটি পায়ে একটা ছোট্ট বাচ্চা ওর দিকে এগিয়ে আসছে, মুখে একটা মৃদু হাসি। এসে ঠিক রনিতার সামনেই দাঁড়ালো। রনিতা জিজ্ঞেস করলো, তুমি কার সাথে এসেছো? তোমার বাবা মা কোথায়? ছেলেটি কোনো কথা বলল না। রনিতা চোখ তুলে দেখলো ট্রেনের দরজার সামনেই একজন দম্পতি নিজেদের মধ্যে কিছু কথা বলছে। তবে কি কথা বলছে সেটা বোঝা না গেলেও দুজনে যে কোনো ডিপ্রেশনে আছে সেটা বোঝা যাচ্ছে। তারপর হঠাৎ করেই রনিতা ওই দম্পতির সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল। ভদ্রলোকটি তার স্ত্রীর উদ্দেশ্যে বলছিলেন, আমি আর এত কিছু সহ্য করতে পারছি না। আমি আমার জীবনে কি চেয়েছিলাম আর এটা কি পেলাম, এটা আমার ভুলের জন্য হয়েছে। কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দিয়ে বলল, না না না, এটা তোমার জন্যে হয়নি, এত কিছু সব আমার জন্য হয়েছে, আমার লোভের জন্য হয়েছে। আমিও আর সহ্য করতে পারছি না, আমিও আর লোকের কটূক্তি, এত গঞ্জনা বঞ্চনা আমি আর সহ্য করতে পারছি না। আমারও এই পৃথিবীতে আর থাকতে ইচ্ছে করছে না, আমিও নিজেকে শেষ করে দিতে চাই। রনিতা কিছু বুঝতেই পারছে না যে কিভাবে ওদেরকে সান্ত্বনা দেয়া যায়, কিভাবে আটকানো যায়। রনিতা সবে ভাবছিল যে ওদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলবে, কিন্তু তার আগেই ওই দুটি মানুষ জাস্ট একবার রনিতার চোখের দিকে তাকালো। রনিতা প্রাণপণে ছুটে যেতে চাইছে ওই দম্পতির দিকে, কিন্তু কিছুতেই ও ছুটে যেতে পারছেই না। কেউ যেন ওকে শক্ত
শক্ত করে ধরে আছে। আর ঠিক সেই মুহূর্তেই ওই দম্পতি একে অপরের হাত ধরে ট্রেনের দরজা দিয়ে ঝাঁপ দিয়ে দিল। রনিতা চিৎকার করতে লাগলো, ওদেরকে কেউ বাঁচান, ওদেরকে কেউ বাঁচান, এরকম করবেন না, থামুন। ঠান্ডা জলের ছিটা পেয়ে রনিতা চোখ খুলল। তারপরে দেখলো সামনে আছে সৌম্য আর সম্ভবত কোনো এক চা বিক্রেতা। সৌম্য জিজ্ঞেস করলো, রনিতা তোমার কি হয়েছে? কি ঘুমের মধ্যে সব বিড়বিড় করছিলে? অনেকক্ষণ থেকে আমরা তোমায় ডাকছি, তুমি তো সাড়াই দিচ্ছিলে না। তুমি কি দুঃস্বপ্ন দেখেছো? তখন রনিতা থামিয়ে দিয়ে বলল, না না না, এটা দুঃস্বপ্ন নয়, আমি এক্ষুনি দেখলাম একটা দম্পতি এই 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 দরজা দিয়েই ঝাঁপ দিয়ে দিল। দেখো না, দেখো না, একটু ওদেরকে বাঁচানো যায় কি? ট্রেনটা থামাও না, প্লিজ প্লিজ। সৌম্য বলল, আমি অনেকক্ষণ থেকে এই চাওয়ালা দাদার সঙ্গে কথা বলছিলাম বসে। কই এরকম তো কোনো ঘটনা দেখিনি, তুমি দুঃস্বপ্নই দেখেছো। কিন্তু রনিতা বলল, না না না, আমি স্পষ্ট দেখেছি, এক্ষুনি এইরকমই ঘটনা ঘটলো। চাওয়ালা দাদাটি রনিতাকে থামিয়ে দিয়ে বলল, আপনি যে ঘটনার কথা বলছেন সেটা এখন না হলেও 10 বছর আগে কিন্তু এই রকমই ঘটনা ঘটেছিল। এই একটা স্টেশন আগেই 10 বছর আগে খুব হাসি খুশি একটা পরিবার বাস করত। একটু একটু করে সংসারটা গুছিয়ে নিচ্ছিল, কিন্তু তার বউ অল্পেতে মোটেও খুশি নয়। দিন দিন লোভ বেড়ে যাচ্ছিল, সবসময় দামি দামি জিনিস চাইতো। বউয়ের চাহিদা পূরণের জন্য লোকটিকে না জানে কি কি করতে হতো। কখনো বন্ধুদের কাছে হাত পাততে হতো, কখনো বড় বড় মহাজনদের কাছে সুদে টাকাও ধার নিত। এইভাবে লোকটি তার বউকে খুশি করবার জন্য মার্কেটে অনেক ধার নিয়ে ফেলে। নিজের যে একটা ছোটোখাটো ব্যবসা ছিল সেটাও ডুবে যায়। যাদের থেকে টাকা ধার নিয়েছিল তারা ধমকাতে শুরু করে, তার বউকেও কটূক্তি করে। অনেক দিন থেকে এসব সহ্য করছিল, তারপরে একটা সীমানা পার হয়ে গেল। ওরা আর সহ্য করতে পারছিল না। 3 বছরের বাচ্চাটিকে নিয়ে ট্রেনে উঠেছিল। তারপর বাচ্চাটিকে একটা সিটে বসিয়ে দিয়ে স্বামী স্ত্রীতে মিলে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল। রনিতার হঠাৎ করে মনে পড়ল, আরে সে তো স্বপ্নেও একটা বাচ্চাকে দেখেছিল। লোকটিকে থামিয়ে দিয়ে হঠাৎ করে রনিতা চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বাচ্চাটার কি হলো বলুন, সে বাচ্চাটার কি হলো? তারপরে লোকটি খুবই নিচু গলায় বলল, আর কি বলবো, বাচ্চাটি বাবা মাকে ঝাঁপ দিতে দেখে ফেলেছিল। ট্রেনেতে সেদিন অনেক যাত্রী কমও ছিল। বাচ্চাটিকে ধরে রাখবার আগেই বাচ্চাটি হঠাৎ ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে ফেলে। হয়তো ভেবেছিল বাবা মা ওখানেই আছে, ওদেরকে ঠিক ধরে ফেলবে। ব্যাস, এইভাবেই একটা সুন্দর পরিবার নষ্ট হয়ে গেল, শুধুমাত্র অতিরিক্ত চাহিদার জন্য। যদি নিজেদের চাহিদাগুলোকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারত, তাহলে এই পরিবারটাও আজকে খুব হাসি খুশিভাবে আমাদের মধ্যে বেঁচে থাকতো। রনিতা বসে বসে নিজের কথা ভাবে, সেও তো আজকাল অনেক লোভী হয়ে উঠেছে। আজকাল ওর চাহিদাগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। সে সর্বদাই তো সৌম্যকে একের পর এক ডিমান্ড করতেই থাকে, একটুও ভাবে না যে ও কোথা থেকে পাবে এত কিছু। ওই হাসি খুশি পরিবারটির এই রকম করুণ পরিণতি রনিতাকে যেন ভিতর থেকে চুরমার করে দিল। রনিতা বুঝে গেল, অতিরিক্ত চাহিদা নিয়ে কেউ কখনো সুখে বাস করতে পারে না, বরং যে অল্পেতে খুশি হয় সেই সুখে বাস করে। রনিতা নিজে নিজেই সংকল্প নিল, সে আর কোনোদিন সৌম্যকে কোনো বিষয়ে চাপ দেবে না। যেটুকু পাচ্ছে সেইটুকু নিয়েই ও সুখে থাকবে। বাড়ি ফিরে রনিতা ঘুমোচ্ছিল, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। মনের মধ্যে তখন একটাই প্রশ্ন, ট্রেনে যে বাচ্চাটা ওর সামনে এসে দাঁড়িয়েছিল, সেই বাচ্চাটা তাহলে কে? সত্যি নাকি কল্পনা?